নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে যাচ্ছি মাকড়দহেতে। মাকড়দহে এক সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ ঘেরা জায়গার ভেতর আছে শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়। সেই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয় আজকে আমি আপনাদের দর্শন করাবো, বিস্তারিতভাবে মন্দির ঘুরে দেখাবো এবং এই মন্দির গড়ে ওঠার পেছনে যে ছোট্ট ইতিহাস আছে সেই ইতিহাস আমি আপনাদের সংক্ষেপ শোনাবো। চলুন, আমি এখন এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ের ভেতর আছি। আমি এই সাধনালয়ে কিভাবে এলাম সেইটা আপনাদের এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা যদি এই সাধনালয়ে আসতে চান তাহলে আমার ভিডিও দেখার পর সুন্দরভাবে সহজভাবে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে আসতে পারবেন। রবীন্দ্র সদনের গেট নাম্বার 2 থেকে আমি বেরোলাম। গেট নাম্বার 2 থেকে বেরিয়ে একটু হেঁটেই সামনে আপনি পেয়ে যাবেন K11 বাস। চলুন আপনাদের দেখাচ্ছি। ময়দান পুলিশ স্টেশনের ঠিক উল্টো ফুটপাথে আমি দাঁড়িয়ে আছি। যে ফুটপাথ দিয়ে আমি বেরিয়েছি রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে গেট নাম্বার 2 দিয়ে। গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে তারপর একটুখানি হেঁটে দাঁড়িয়ে রয়েছে এই K11। দমদম K11 এসে গেছে, দেখো মাকড়দহ। K11 বাসে উঠে গেলাম, একদম ফাঁকা বাস। দেখো এই বাসটা কিন্তু এখান থেকে রবীন্দ্র সদন থেকে ডোমজুট যাচ্ছে। তো এখান থেকে যদি আপনারা ওঠেন তাহলে আপনারা একদম ফাঁকা পেয়ে যাবেন বাসটা মাকড়দহ যাওয়ার জন্য। তাহলে চলুন, আবার আমি মাকড়দহ নামার পরে আপনাদের বলবো কিভাবে এই মন্দিরে যেতে হবে। দাদা, মাকড়দহ বড় বাবার মন্দিরটা কত স্টপেজ? 20 টাকা একটা। মাকড়দহ থেকে পরের স্টপেজ হচ্ছে বড় বাবা মন্দির। বড় বাবা মন্দির স্টপেজে আমি নামলাম। ওখান থেকে আমি এবার হাঁটতে হাঁটতে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ে যাব। হাওড়া স্টেশন থেকে আপনারা 63 নম্বর বাসে করে সোজা মাকড়দহ বড় বাবার মন্দির স্টপেজে চলে আসতে পারবেন। যদি শিয়ালদহ থেকে আসতে চান তাহলে শিয়ালদহ বরগাছিয়া বাসে করে এখানে আসতে পারবেন। বড় বাবার মন্দির স্টপেজ থেকে একটু এগিয়েই দেখবেন অ্যাক্সিস ব্যাংক ও পিএনবি ব্যাংকের এটিএম। ওর পাশ দিয়ে রাস্তা দিয়ে ঢুকে 2 মিনিট হাঁটলেই এই সাধনালয়ে চলে আসতে পারবেন। আশ্রমের আগে পড়বে আশ্রমেরই বাচ্চাদের স্কুল, তারপরেই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়ের সুন্দর তোরণ ও প্রবেশদ্বার। কারুকার্য খচিত, মাঝে ওম লেখা স্টিলের গেট, যার একটা পাল্লা খোলা আছে। প্রবেশ করেই অবাক হয়ে গেলাম, কি সুন্দর পরিবেশে গড়ে উঠেছে এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়। চারিধারে এখন গাছের সমারোহ, মাঝখান দিয়ে পিচের রাস্তা, আর পাশে হচ্ছে শ্রী শ্রী বিবেকানন্দ শিশু বিকাশ বিদ্যাপীঠ। এইটা পরিচালনা করছেন মাকড়দহ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়। তো যেহেতু স্কুল চলছে, আমি তো স্কুলের ভেতর প্রবেশ করতে পারবো না, তবুও দূর থেকে আপনাদের একবার দেখানোর চেষ্টা করব। আগে আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনালয়টা দেখে নিই, দর্শন করে নিই ঠাকুরকে, তারপর আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। শুধু ফুলের গাছ, চারিধারে ফুলের গাছ। দেখুন, আম গাছ, আম ঝুলছে। এটা দ্বিতল বাড়ি। এই বাড়িতে নিচে কার্যালয় আছে। কার্যালয়ের পাশে এখানকার যে ভক্তরা
যারা সেবক তাদের থাকার জায়গা, একটা ঘর, আর ওপরে হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এই যে আশ্রমের প্রতিষ্ঠাতার ঘর, সেটা আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। দ্বিতল বাড়ির পাশেই অপূর্ব আটচূড়া বিশিষ্ট মন্দির ও উপাসনা কক্ষ। গর্ভগৃহে বিরাজ করছেন ঠাকুর, মা ও স্বামীজি। উপাসনা কক্ষের ছাদে রয়েছে 3টি চূড়া, আর গর্ভগৃহের উপরে রয়েছে 5টি চূড়া। আজ আমার অনেক দেরি হয়ে গেছে, সময় এখন 11টা বাজে। মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। উপাসনা কক্ষের পাশের দরজা দিয়ে প্রবেশ করলাম। বিশাল সুসজ্জিত উপাসনা কক্ষ। প্রবেশদ্বারের উপরে বহু পুরাতন একটি ছবি, যার ভেতরে বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম 10 জন প্রেসিডেন্ট মহারাজের ছবি লাগানো আছে। গর্ভগৃহের বাইরের দেয়ালের উপরে ডান দিকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি, মাঝে ভবতারিণী মায়ের ছবি ও বাম দিকে সারদা মায়ের ছবি সযত্নে টাঙানো আছে। উপাসনা কক্ষের 2 পাশের দেওয়ালে ঠাকুরের 16 জন পার্শ্বদ শিষ্যদের ছবি টাঙানো আছে। উপাসনা কক্ষে প্রবেশ করেই মনের মধ্যে এক আধ্যাত্মিক চেতনা জেগে উঠল, যা বলে বোঝানো যাবে না, শুধু অনুভূতি করা যাবে। গর্ভগৃহের মধ্যস্থলে 3টি কাঠের কারুকার্য খচিত সিংহাসন। মধ্যস্থলে বিরাজ করছেন ঠাকুর, বাম পাশে মা সারদা ও ডান পাশে স্বামী বিবেকানন্দ। ঠাকুর মশাই ফল প্রসাদ তোলার পর আমাদের চরণামৃত দিলেন। গর্ভগৃহের বাম পাশের ছোট ঘরে ঠাকুরের শয়নকক্ষ। গর্ভগৃহের ডান পাশে ভোগঘর। চলুন দোতলায় যেতে যেতে এই মন্দিরের গড়ে ওঠার কাহিনী আপনাদের সংক্ষেপে শোনাই। এই আশ্রম গড়ে উঠেছে প্রায় অনেক বছর আগে। কাছেই শিবানীপাড়ায় মায়ের এক পরম ভক্ত ও খুবই কাছের শিষ্য শ্রী হারানচন্দ্র মুখোপাধ্যায় এখানে এসে বসবাস শুরু করেন দ্বিতীয় মহাযুদ্ধ 1939-এর পরে। উনি ওইখানে একটি ঘরে ঠাকুর, মা ও স্বামীজির পুজো পাঠ ও কথামৃত পাঠ এবং তার আলোচনা শুরু করেন। তখন এখানকার চারিপাশে জনবসতি খুবই কম ছিল। তারই মধ্যে থেকে এখানকার অনেক মানুষ তার কাছে জড়ো হতেন প্রত্যেক দিন ও কথামৃত পাঠ শুনে মুগ্ধ হয়ে যেতেন। এইভাবে ক্রমশ দিনে দিনে ওখানে ভক্ত সমাবেশ হতে থাকলো। উনি একদিন ভক্তদের এই জায়গাটি দেখিয়ে বলেছিলেন, একদিন এই জায়গায় ঠাকুরের মন্দির গড়ে উঠবে। উনি চলে গেছেন অনেক দিন। তারপরে ওনার ভক্তরা সবাই মিলে এই মন্দিরের প্রথম শুরু করার দায়িত্ব নেন। প্রথমে মন্দিরটি একটি চালা ঘর দিয়ে শুরু হয়।
বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অনেক মহারাজ এই আশ্রমে এসেছেন। সাধনালয়ের নামকরণ ও প্রতিষ্ঠাতা পূজ্যপাদ হারানচন্দ্র মুখোপাধ্যায়, যা শুভারম্ভ হয় জুন মাসের 1945 সালে। মহাষ্টমীর শুভদিনে 1960 সালে বর্তমান ভূমিতে সাধনালয়ের শুভারম্ভ হয়। গর্ভমন্দিরের ভিত্তি স্থাপন করেন রামকৃষ্ণ মিশন সারদাপীঠ বেলুর মঠের স্বামী শরণানন্দ মহারাজ ও স্বামী দিব্যানন্দ মহারাজ। জুলাই মাসের 2 তারিখ 1992 সালে গর্ভমন্দির উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ কাশীপুরের স্বামী নির্জরানন্দ মহারাজ। ঠিক 12টার সময় এই উপাসনা কক্ষের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেল। আমিও বেরিয়ে পড়লাম। আমি আজকে আসতে খুব দেরি হয়ে গেছে বলে বেশি করে আপনাদের দেখাতে পারলাম না। কয়েকটা ইনফরমেশন আপনাদের আমি জানিয়ে রাখি। এই শ্রী রামকৃষ্ণ সাধনালয় মহিলা ও পুরুষদের জন্য সুন্দর টয়লেটের ব্যবস্থা আছে। সুতরাং যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা কিন্তু টয়লেটের জন্য কোনো চিন্তা ভাবনা করবেন না। কিন্তু একটা জিনিস আপনাদের বলছি, দুপুরে কোনো প্রসাদের ব্যবস্থা নেই। তাই আপনারা যখন আসবেন এইখানে দর্শন করতে ঠাকুরকে, তখন আপনারা কিন্তু মনে একটা চিন্তা ভাবনা নিয়ে আসবেন, এখানে কিন্তু দুপুরের কোনো প্রসাদের ব্যবস্থা নেই, আর এখানে থাকারও কোনো ব্যবস্থা নেই। এই দুটো জিনিস কিন্তু আপনারা সবসময় মনের ভেতর রাখবেন। কিন্তু আশ্রমটা নিরিবিলি, খুব শান্ত পরিবেশের মধ্যে এই আশ্রমটা গড়ে উঠেছে। আমার তো খুব ভালো লেগেছে। এই সকালবেলা হাফ দিনের জন্য আপনারা আসতে পারেন, বা আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারেন বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলার আরতি দেখে আপনারা আবার বাড়ি ফিরে যেতে পারেন। খুব সুন্দর আশ্রম। কিন্তু এই সাধনালয়ের সামনেই একটা স্কুল আছে এরই সাথে। তো এই স্কুলে যে বাচ্চারা পড়েন সে তাদের বাবা মারা এখানে অপেক্ষা করেন বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য। তো আপনাদের সবাই এখানে সন্তানরা পড়ে? আচ্ছা, সব কোন ক্লাস? সব নার্সারি। আচ্ছা, কটা থেকে কটা অবধি হয়? সকাল 11টা থেকে 3টে অবধি নার্সারি? অতক্ষণ? আর 2টো অবধি। আচ্ছা আচ্ছা, এই স্কুলটার নামটা কি? মানে এটা কি এই আশ্রমের সঙ্গে কি যুক্ত? আচ্ছা, এর যে পরিচালনা কি এনারাই করেন? মঠই করে। আচ্ছা আচ্ছা, ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তারপর এখান থেকে যে না, এটা কি অ্যাফিলিয়েটেড স্কুল? মানে এখান থেকে যে সার্টিফিকেট নিয়ে আবার 6ষ্ঠ শ্রেণীতে যে কোনো স্কুলে ভর্তি করা যাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দিদি, যাচ্ছি, জানলাম। এই বিশাল আশ্রমে মাত্র 2 জন সেবায়েত থাকেন, তাই হয়তো দুপুরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা করা সম্ভব হয় না। ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের এই শ্রী রামকৃষ্ণ সাধনালয় দর্শন করালাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার এই চ্যানেল বা ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।